হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গত 3টে ভিডিওতে কভার করেছি যে সুইং ট্রেডিংয়ের জন্য এন্ট্রি, একটা ছিল স্পেশাল এন্ট্রি পয়েন্ট, আচ্ছা 2 নম্বর ছিল আমাদের স্টপ লস পয়েন্ট, ওকে। আর 3 নম্বর ছিল কি আমাদের 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 টার্গেট কিভাবে আমরা ফিক্সড করব। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা টার্গেটটা কীভাবে ফিক্সড করব, ওকে। তো এই 3টে ভিডিও কিন্তু আমরা মোটামুটিভাবে করেছি। আজকে আমরা জানবো যে স্পেশাল প্র্যাকটিক্যাল ব্যাপারটা কী হবে, অর্থাৎ কোনোটা স্টকে যখন আমরা এন্ট্রি নিব তখন কোন পয়েন্ট দেখলে আমরা এন্ট্রি নিব এবং কোথায় আমাদের স্টপ লস থাকবে এবং কোথায় টার্গেট, পুরো ব্যাপারটাকে আমি একটা ভিডিওর মাধ্যমে কভার করব এবং কিছু প্র্যাকটিক্যালও দেখব। যে সমস্ত ট্রেডগুলো আমি দিয়েছিলাম গত সপ্তাহে বলুন বা তার আগের সপ্তাহে, মানে ওটা কী জন্য দিয়েছিলাম, ওর পিছনে লজিকটা কী ছিল আমাদের, ওকে। ওর পিছনে আমাদের লজিকটা কী ছিল সেটা কিন্তু আমরা আজকে জানবো, ওকে। আর কিছুগুলো স্টক যেগুলো আমাদের প্রফিট বুক করেছি তার পিছনে কী কী কারণ ছিল এবং যেগুলো বর্তমানে একটু নেগেটিভে আমাদের ট্রেন্ড করছে তার পিছনে কারণ কি এবং তার স্টপ লস পয়েন্ট কি, সবগুলো কিন্তু আজকে আমরা জানবো, ওকে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনাদের ভালো লাগবে, ওকে। তো প্রথমেই বলি, আমরা যে স্টকগুলো দিয়ে থাকি সেগুলো লস হোক বা প্রফিট, প্রত্যেকটা কিন্তু লজিক রয়েছে। কেন আমরা স্টকটাকে বাই করব তার পিছনে কিন্তু একটা ভালোভাবে কিন্তু লজিক রয়েছে। আমি কিন্তু লজিকবিহীনভাবে কোনো স্টককে রেকমেন্ড করি না। আমি এটা বলি না যে স্যার আপনি এটা কিনে নিন, কালকে এটা হুট করে বেড়ে যাবে। হুট করে বেড়ে যেতে পারে, অনেক কম দামে পাওয়া যাচ্ছে, এ সমস্ত ভিডিও কিন্তু আমি বানাই না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্ডিকেটার বেস। কি বললাম? ইন্ডিকেটার বেস ভিডিও, অর্থাৎ মুভিং এভারেজ দিয়ে ভিডিও, আরএসআই দিয়ে ভিডিও, এমএসিডি দিয়ে ভিডিও, এই সমস্ত ভিডিও কিন্তু আমি বানিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাই না, ওকে। আমার একটাই প্ল্যান থাকবে, আমি যতদিন আপনাদের সাথে থাকবো আমার একটাই প্ল্যান, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান বা সুইং ট্রেড বলুন, যা বলুন, ওটা হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কি বললাম? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 1 নম্বর। 2 নম্বর কি হবে? 2 নম্বর হচ্ছে ব্রেকআউট। কি বললাম? 2 নম্বর হচ্ছে ব্রেকআউট। এই দুটো ট্রেড কিন্তু আমি ভালোভাবে আমাদের চ্যানেলে কিন্তু পরপরভাবে আমাদের এক্সাম্পল দিয়ে কিন্তু পরপর বোঝাবো এবং এই দুটো ট্রেডের মাধ্যমে কিভাবে আমরা নিজেকে আপগ্রেড করব, কিভাবে আমরা এই দুটো ট্রেড নেওয়ার ক্ষেত্রে কিভাবে আমরা এক্সপার্ট হতে পারি এবং যে ভুলগুলো আমরা করে থাকি বিগত ট্রেডের ক্ষেত্রে সেই ভুল যাতে না হয় এবং কিভাবে আমাদের সিস্টেমকে আরও মানে নিখুঁত করতে পারি, সেইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আমি কিন্তু উল্টোপাল্টা ভিডিও বানিয়ে আপনাদেরকে ডিমোটিভেট করা বলুন বা বিভ্রান্ত করা বলুন বা কোনো কারণে মিসগাইড করা যে আপনি মানে ইন্ডিকেটার নিয়ে ট্রেড করুন, এ সমস্ত ব্যাপার কিন্তু আমি কিছুই কোনো দিন করিনি আর করবও না, ওকে। আমরা কিন্তু সবসময় সিস্টেম বেসে কাজ করব। আমাদের সিস্টেমে এলে কিন্তু আমরা ট্রেড নিব, সেখানে যদি লসও হয় আমরা লস বুকও করতে রাজি আছি। কিন্তু যে সমস্ত সিস্টেম বাজারে কাজ করে না, অর্থাৎ ইন্ডিকেটার দিয়ে ট্রেডিং, ওগুলো কিন্তু আমরা কোনো দিন অ্যাটেম্প্ট করবো না, ওকে। তো আমাদের মাথায় রাখতে হবে সবসময় কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে কিন্তু ট্রেড করব, ওকে। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কিন্তু আমরা কোনো স্টকে এন্ট্রি নেব না এবং সলিড ফান্ডামেন্টাল, অর্থাৎ ফান্ডামেন্টালি স্ট্রং স্টক হওয়া দরকার। যদিও সে স্টকটা কারেকশান করে কিছুটা নেমে আসে, ব্রেকআউট দেওয়ার পরে ধরুন স্টকটা কিছুটা কারেকশান হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের একটা হোল্ড করার যে মেন্টালিটি সেটা আমাদের দিয়ে থাকে কিন্তু ওই মানে বেস্ট ফান্ডামেন্টাল যত স্টকগুলো কিন্তু আমাদের একটা হোল্ডিং ক্যাপাসিটি কিন্তু আমাদের দিয়ে থাকে, টাকা কিন্তু আমাদের বৃথা কোনো দিন যাবে না। আমি ট্রেডটা নিতে পছন্দ করি কোথায়? একটু মিডিয়াম টার্ম। কি বললাম? মিড টার্ম ইনভেস্টিং, অর্থাৎ মিডিয়াম সময় ধরে একটা স্টকে ইনভেস্টেড থাকা। যদি আমি সেই রিটার্নটা আমি কয়েক দিনের মধ্যে পেয়ে যেতে পারি তাহলে কিন্তু ওকে। আমি যদি ধরুন 1 মাসের মধ্যে আমি 30% বা 40% আমি গেন নিয়ে নিলাম তাহলে কিন্তু ইটস ওকে, আমরা কিন্তু ওই স্টক থেকে একটা এক্সিট পয়েন্ট খোঁজার চেষ্টা করব, ওকে। তো আমরা কুইক গেন নেব না,
5% থেকে 10% কিন্তু আমরা নিতে স্টকে কিন্তু আসিনি। এর একটা সুবিধাও আছে এবং অসুবিধাও আছে, আমি আপনাদেরকে বলেছিলাম। ওকে, যদি সুবিধা বলতে পারেন তাহলে দেখবেন আপনি 10% নিয়ে নিয়েছেন এবং দেখবেন স্টকটা তারপরে দেখবেন যদি কারেকশন করে যায় তাহলে কিন্তু আপনি হ্যাপি। আর যদি না কারেকশন করে উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু আপনি রিগ্রেট ফিল করবেন। আর 5% থেকে 10% নেওয়ার মানে হলো আপনি একটা স্টক থেকে লাফিয়ে কিন্তু অন্য স্টকে চলে গেলেন। ওকে, তো বারবার কিন্তু আপনাকে স্টক চেঞ্জ করতে হবে। এটা হলো মেন্টাল প্রেসার। কি বললাম? এটা হলো এক প্রকার মেন্টাল প্রেসার। এখানে কিন্তু আপনি কনসিস্টেন্টলি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। আমাদের সলিড কোম্পানি দেখতে হবে। কি বললাম? আমরা সলিড ভালো কোম্পানি দেখব এবং সেখানে মিড টার্মের জন্য ইনভেস্টমেন্ট করব। সুইং ট্রেড যেটা বলে থাকি আমরা, সেটা কিন্তু মিড টার্মের জন্য আমরা করে থাকবো। আমি কিন্তু আগেই বলেছি, যদি কোনোটা স্টকে আমরা ইনভেস্টমেন্ট করি কিছুদিনের জন্য, অর্থাৎ এক মাস বা 2 মাস বা 3 মাস, সেটাই হলো মিড টার্ম ইনভেস্টমেন্ট। এবং এটাই কিন্তু আমাদের করতে হবে। এখান থেকে কিন্তু একটা বড় টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব। 40%, 50%, 60%, 70% বা কোনো কোনো ক্ষেত্রে ডবলও কিন্তু হয়ে যেতে পারে। আর আপনি যদি এই 5% বা 10% ট্রেড নিতে আসেন তাহলে কিন্তু আপনি মেন্টাল প্রেসারটা কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারবো না। ওকে, তো আমাদের সলিড কোম্পানি দেখতে হবে এবং তার সাপোর্ট অ্যান্ড ব্রেকআউট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমাদের রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য। ওকে, তো চলুন দেখি আমরা যে স্টকগুলো থেকে প্রফিট বুক করেছি প্রথমে, সেগুলোর লজিকটা কী ছিল। ওকে, তো প্রফিট বুক যেটা করেছি আমরা সেটা হলো IEX, এবং এই IEXের যদি আমরা চার্ট দেখি তাহলে কিন্তু দেখুন প্রায় কিন্তু এরকমভাবে কাজ করছে। আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে এক্ষুনি দেখাবো আপনাদেরকে। ওকে, তো যদি এরকমভাবে চার্টটা কাজ করে, আমরা এন্ট্রি নিয়েছিলাম কোন এরিয়াতে? দেখুন স্টকটা যখন ডাউন ট্রেন্ড দিচ্ছে, দেখুন ডাউন ট্রেন্ড দিচ্ছে, তখন কিন্তু আমরা এখানে এন্ট্রি নিব না। আমরা নেব কোথায়? ডাউন ট্রেন্ড দেওয়ার পরে যখন একটা প্রাইস অ্যাকশন তৈরি হবে তখন কিন্তু আমরা এন্ট্রি নিয়েছিলাম। যেমন কোথায় দেখুন, এটা হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করে চলছিল। যখন স্টকটা দেখুন এখানে আপার মানে আপ ট্রেন্ড যখন শুরু করে, হায়ার হাই হায়ার লো, তখন কিন্তু আমরা স্টকে ইনভেস্টমেন্ট করেছিলাম। তাহলে আমাদের কি হতে হবে? মেন ক্রাইটেরিয়া আমাদের কিন্তু আপ ট্রেন্ড হতে হবে। এটা আমাদের কোন টাইপের, মানে আমরা ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করছি, এটা কোন টাইপের? এটা হচ্ছে আমাদের স্টকের মধ্যে আমরা যদি আমাদের ট্রেডিং সিস্টেমটাকে 3টে মানে ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কি বললাম? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, 2 নম্বর পয়েন্ট কি? ব্রেকআউট। এটা হচ্ছে ব্রেক আউট। এবং 3 নম্বর কি? মানে এটা হচ্ছে স্টকের মধ্যে ট্রেড করা। স্টকের 52 উইক হাই যেটা রয়েছে ওর মধ্যে যখন স্টকটা থাকবে তখন কিন্তু এইভাবে ট্রেডটা নেওয়া হয়। এইভাবে কিন্তু আমরা ইনভেস্টমেন্টও করতে পারি। আমাদের ইনভেস্টমেন্ট প্রসিডিওর কিন্তু এভাবে হবে। আমরা সেটা পরবর্তীকালে আমরা বলবো ওটা, ঠিক আছে? যখন স্টকটা 52 উইক হাই থেকে অনেকটা নিচে নেমে যাবে তখন স্টকের আমরা কোন সিগন্যাল দেখলে স্টকে আমরা এন্ট্রি নেব, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট করার একটা টেকনিক। এই টেকনিকটা কি? এটা কি বললাম? এটা হচ্ছে স্টকের মধ্যে, অর্থাৎ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এটা কি বললাম? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, মানে স্টকের লোয়ার লেভেল থেকে স্টকটাকে হোল্ড করে করে স্টকটাতে ওপরের দিকে নিয়ে যাওয়া। এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, পিওর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। কি বললাম? পিওর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কিন্তু এভাবে হয়ে থাকে। অর্থাৎ ভালো কোম্পানি যখন খারাপ সময় চলবে তখন কিন্তু স্টকে আমরা ইনভেস্টমেন্ট করব। যেমনটা কি ছিল? IEX আমরা কিন্তু অনেকটা নিচে তুলেছিলাম, এখান থেকে অলমোস্ট কিন্তু 20% কিন্তু আমরা এখান থেকে গেনটা নিয়ে বেরিয়ে যাই। ওকে, তো এটা হচ্ছে পিওর ইনভেস্টমেন্ট প্ল্যান। যদি আপনি এখানে ট্রেড নিতে চান তাহলে কিন্তু এভাবে ট্রেডও নিতে পারেন, বা মানে মিড টার্ম ট্রেড বা ইনভেস্টমেন্টও কিন্তু আমরা এভাবেই করে থাকবো। ওকে, তো
মেন ব্যাপারটা কি, মেন ব্যাপারটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট করা, সেটা শর্ট টার্ম হোক বা লং টার্ম বা মিড টার্ম। ওকে, তো এই 3 প্রকারের ট্রেড কিন্তু আমি আপনাদের সারা জীবন কিন্তু এই 3 প্রকার ট্রেড কিন্তু বোঝাবো। আমি কিন্তু আদার্স কোনো সিস্টেমে যাব না এবং আপনাদেরকে কিন্তু মিসগাইড আমি করব না, এটা প্রমিস করলাম। এবং আপনারা চ্যানেলে টিকে থাকুন, আশা করছি আপনাদের ট্রেডিং কেরিয়ার খুব ভালো হতে চলেছে। ওকে, তো দেখুন এইভাবে কিন্তু আমরা ট্রেড নেব। যখন একটা স্টক দেখুন ডাউন ট্রেন্ডে থাকবে তখন কিন্তু আমরা ওখানে নিব না, তখন কিন্তু ওকে আমরা নিব না। সে যতই টিপস দিক না কেন, স্টকটা নিয়ে নিন, হুট করে বেড়ে যাবে, এই সুযোগ আর আপনি পাবেন না, এরকম কথাতে কিন্তু পড়লে হবে না। আপনাকে আপনার নিজের ব্রেন বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু স্টকে চার্টটা কিন্তু দেখতে হবে। যিনি বলবেন যে আপনি স্টকটা নিয়ে নিন, তখন দেখবেন স্টকটা এইখানে রয়েছে। যখন স্টকটা ধরুন স্টকটা এই জায়গায় রয়েছে এবং আপনি খবর পেলেন কোথা থেকে যে হুট করে নিয়ে নিন, না হলে হুট করে বেড়ে যাবে, তখন আপনি কি করলেন, এখানে নিয়ে নিলেন। তারপরে কি হলো, স্টকটা আরও নিচের দিকে নেমে গেল, সে কিন্তু আবার এখানে আপনাকে রেকমেন্ড করবে আপনি হুট করে নিয়ে নিন, না হলে কিন্তু তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। তখন আপনি কি করবেন? তো আপনার লজিক কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। উল্টো পাল্টা নিউজে আমরা কান দিব না। হ্যাঁ, আমরা লস করি, কিন্তু লজিক্যাল লস কিন্তু আমরা নেব। আমরা প্রতিটা ট্রেড থেকে কিন্তু শিক্ষা নিয়ে ছাড়বো, কেন আমাদের ট্রেডটা আমাদের এগেনস্টে মানে বিপরীতে চলে গেল। ওকে, তো আমরা কি বললাম, টিপসে কাজ করব না। যদি শুনে থাকি তাহলে স্টকে আমরা চার্টটা খুলে দেখব, কম্পিউটার স্ক্রিনে বা মোবাইলে দেখবো যে চার্টটা কি আমাদের বলছে বাই করতে, তাহলে কিন্তু নিব, নইলে কিন্তু নেব না। তো বোঝা গেল, ডাউন ট্রেন্ডে থাকলে কিন্তু স্টকে নেওয়া কোনো মতে সম্ভব নয়। এখানে কিন্তু আপনারা কিন্তু বহুভাবে কিন্তু কনভিন্স হবেন, টেলিগ্রাম বলুন, ইউটিউব বলুন, বিভিন্ন জায়গা থেকে, তখন কিন্তু নেওয়া যাবে না, কোনো মতে নেওয়া যাবে না। যখন আপ ট্রেন্ড শুরু হবে তখন কিন্তু আমাদের নিতে হবে, অর্থাৎ হায়ার হাই হায়ার লোতে। দেখুন আমরা আইইএক্স এর যে ট্রেডটা নিয়েছিলাম, দেখুন নেক্সট যে ব্রেকআউট লেভেলটা ছিল ওর ওপরে কিন্তু স্টকটা চলে আসে, ব্রেকআউট দেয় এবং রিটেস্ট, ব্রেকআউট রিটেস্ট, তখন কিন্তু আমাদের মেন এন্ট্রি পয়েন্ট। যদি আপনি ব্রেকআউটে নিয়ে থাকেন তাহলে ওয়েট ফর রিটেস্ট। রিটেস্ট কিন্তু স্টকটা করবে, 70 থেকে 80% কেসে কিন্তু রিটেস্ট করে, আবার নাও করতে পারে। ওকে, তো এখানে আমরা কিছু কোয়ান্টিটি নিব, আবার কোথায় নিব, যখন রিটেস্ট করবে, এটা হচ্ছে কনফার্ম বাই। কনফার্ম বাই, এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেখতে পাই তাহলে কিন্তু আমি এখানে কনফার্ম বাই করব। তারপরে দেখবেন স্টকটা যাবে কোথায়, আমাদের ফার্স্ট টার্গেট হবে যে লেভেলে এসেছিল আমাদের, বা যেখান থেকে স্টকটা হিউজ সেল অফ হয়েছিল। কি বললাম, হিউজ সেল অফ হয়েছিল, এটাই হবে আমাদের প্রথম টার্গেট। দেখুন স্টকটা আইইএক্স আজকে ঠিক এই জায়গাতে এসে কিন্তু স্টকটা একদম অনেকটা নেমে যায়। আপনি চার্ট খুলে এক্ষুনি দেখুন, এই জন্যই বলেছিলাম যে এখানে হচ্ছে এটা এর রেজিস্ট্যান্স এরিয়া। দেখুন আমি কিন্তু কোনো ইন্ডিকেটার না লাগিয়ে কিন্তু স্টকে আমরা ট্রেড করি এবং এখান থেকে পয়সা ইনকাম করি। এইভাবে কিন্তু ট্রেডগুলো করতে হবে। পুরো ট্রেডিং সিস্টেম দাঁড়িয়েছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরে। আপনি যে কোনো ট্রেড নেন না কেন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেকআউট অ্যান্ড পিওর ইনভেস্টিং স্ট্র্যাটেজি, অর্থাৎ যখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে তখন কিন্তু স্টকে আমরা এইভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি, শর্ট টার্মের জন্য বা পিওর ইনভেস্টিংয়ের জন্য। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ট্রেডগুলো নিতে হবে, ঠিক আছে। তো আরেকটা স্টক বলবো, সেটা হচ্ছে গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল। কি বললাম, গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল, এটা মানে এটা গেল হচ্ছে পিওর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ যখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে তখন কিভাবে ট্রেডটা নেওয়া হয়। ওকে, এবারে বলবো দেখুন ব্রেকআউট স্ট্র্যাটেজি দিয়ে বলবো। কি বললাম, ব্রেকআউট স্ট্র্যাটেজি। দেখুন গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল স্টকটা বারবার কিন্তু একটা এরিয়াতে রেজিস্ট্যান্স নিচ্ছিল। ওকে, তারপর দেখুন যখনই ব্রেকআউট করে তখন কিন্তু স্টকটা অনেকটা চলে যায়। এটা কিন্তু আমার পার্সোনাল কেনা ছিল এবং এখান থেকে আমি কিন্তু 30% গেন লাভ করি। ওকে, 30% কিন্তু আমি এখান থেকে প্রফিট বুক করলাম আজকে। তো কেন আমরা নিয়েছিলাম এখানে, আমরা নিয়েছিলাম কোথায়, ব্রেকআউটে নিয়েছিলাম।
এবং স্টকটাকে দেখুন রিটেস্ট কিন্তু করেনি। কি বললাম? রিটেস্ট কিন্তু করেনি। 70 থেকে 80% স্টক কিন্তু রিটেস্ট করে, এই স্টক কিন্তু রিটেস্ট করেনি। আপনি যদি এখানে ইনভেস্টিং না করতেন বা ট্রেডটা না নিতেন তাহলে কিন্তু এই যে অপরচুনিটিটা এটা কিন্তু আপনি মিস করে ফেলতেন। ওই জন্যই আপনাদেরকে বলি, যখন ব্রেকআউট দেবে স্টকটা উইকলি টাইম ফ্রেমে তখন কিন্তু আপনাদের খুবই সামান্য অংশ এখানে একটা ইনভেস্টেড করুন। কি বললাম? এখানে আপনাদের খুবই একটা সামান্য অংশ কিন্তু ইনভেস্টিং করুন। ওকে, তারপরে যখন এখানে রিটেস্ট করবে তখন কিন্তু আপনি আপনার ওই ইনভেস্টিংয়ের আপনার ক্যাপিটাল অনুসারে কিন্তু বাকি টাকাটা এখানে ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। রিটেস্ট করা মানে এটা কনফার্ম একটা আপট্রেন্ড যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। আমি আগেই বলেছি এটা আমাদের এজ একটা, কি বললাম, এটা আমাদের একটা এজ ট্রেডিংটা, যেখান থেকে আমাদের 50-50 কিন্তু লাভ হওয়া এবং লস হওয়া কিন্তু ব্যাপার থাকে। সেই 50% প্রবাবিলিটিসকে আমরা একটু বৃদ্ধি করার চেষ্টা করি। অর্থাৎ যদি কোনোটা স্টক ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করে তাহলে কিন্তু আমরা প্রায় কনফার্ম হয়ে যাই যে স্টকটা একটা উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। এবং এভাবে কিন্তু স্টক মার্কেট কাজ করে। স্টক মার্কেট কিন্তু ইন্ডিকেটর দিয়ে কাজ করে না। আপনারা যারা ইন্ডিকেটরের ভিডিও এতদিন দেখেছেন প্লিজ ওগুলো দেখা বন্ধ করে দিন। আপনি বাড়িতে প্র্যাকটিস করুন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এঁকে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি কমেন্ট করুন, আমি সলভ করার চেষ্টা করব। ওকে, তো গোল্ডিয়া ইন্টারন্যাশনাল যেটা বলি আমি, ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট করা পর্যন্ত রিটেস্ট করেনি, স্টকটা কিন্তু 30% বা 40% কিন্তু এখান থেকে র্যালি দিয়ে দিয়েছে। ওকে, তো এখানে কিন্তু এবারে নেওয়া যাবে না, এখন কিন্তু স্টকটাতে এন্ট্রি নেওয়া যাবে না। আমাদের যে মেন ভুলটা হয়, আজকে একজন আমাকে SMS করেছিলেন যে স্যার স্টকটাতে আমরা কি করব। ওকে, তো দেখুন স্টকের ব্রেকআউট যে আমাদের এরিয়াটা হচ্ছে সেই এরিয়া থেকে অধিকাংশ স্টকের কিন্তু আমরা নিয়ে ফেলছি এই সমস্ত জায়গাতে। হ্যাঁ কি না বলুন? আমার ভিডিও দেখার পর থেকে কতজন রিয়েলাইজ করেছেন যে এই সমস্ত জায়গাতে নেওয়া উচিত নয়? ব্রেকআউট নেওয়ার পরে 30-40% আপে আমরা নেব না কোনো দিন ওই স্টকটা যত ভালো হোক না কেন। যদি আমি এখানে ট্রেডটা না নেই তাহলে কিন্তু আমি এক প্রকার কিন্তু লাভই করলাম। কেন লাভটা কেন করলাম? ভুল জায়গায় যদি আমরা এন্ট্রিটা না নিই তাহলে কিন্তু এটা কিন্তু ওয়ান টাইপ অফ প্রফিট, এখান থেকে টাকাটা আমাদের মাইনাস হতে পারলো না, এটা কিন্তু ওয়ান টাইপ অফ প্রফিট। ওকে, তো আমাদের ভুল জায়গায় কিন্তু এন্ট্রিটা নেওয়া হয়ে যাচ্ছে। হাইতে আমরা একদম এন্ট্রি নেব না। হ্যাঁ, কোথায় নেব? যখন ব্রেকআউট এরিয়ার ওপরে থাকবে তখন কিন্তু আমরা নেওয়ার একটা চান্স থাকতে পারে, কিন্তু ব্রেকআউট করার পরে কিন্তু একদম টপে আমরা নেব না। 30-40% কিন্তু টপে আমরা নেব না, এটা কিন্তু ওয়ান টাইপ অফ প্রফিট। এখানে আমরা ট্রেডটা নিলাম না এবং লস হওয়ার তো কোনো মানেই নেই। আর যদি আমরা এই সমস্ত এরিয়াতে ট্রেডটা নিই তাহলে কিন্তু একটা হিউজ পসিবিলিটিস থাকে স্টকটা ওপরের দিকে যাওয়ার। সমস্ত স্টক দেখবেন ব্রেকআউট দিয়ে কিন্তু মাল্টিব্যাগার হয়েছে, প্রত্যেকটা স্টক। যে যত টাইম ফ্রেমে কাজ করবে, যত বিগ টাইম ফ্রেমে একটা এরিয়াতে থাকবে তার পসিবিলিটিস কিন্তু অনেকটা হাই হবে। আমি কি বললাম? যে যত মানে যার ব্রেকআউট এরিয়াটা অর্থাৎ ব্রেকআউট যে টাইমিংসটা, এই টাইমিংসটা যত বড় হবে তার কিন্তু ব্রেকআউটটা ততটাই স্ট্রং হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি, যতবার একটা এরিয়া ধাক্কা খাবে, যতবার দেখুন 1 বার 2 বার 3 বার 4 বার, যতবার ধাক্কা খাবে তার ব্রেকআউট কিন্তু সেটাও কিন্তু স্ট্রং হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সামনের দিকে ট্রেড নিতে হবে। ঠিক আছে, তো এটা গেল গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল। কিন্তু দেখুন আপনার রিটেস্ট করার কিন্তু আপনাকে টাইম দেয়নি। স্টকটা দেখুন ওয়ান সাইডেড কিন্তু মুভমেন্ট নিয়েছে, 40% কিন্তু গেন দিয়েছে, ওয়ান সাইডেড মুভমেন্ট। সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই, আপনাদের যে ফার্স্ট এন্ট্রিটা হবে সেইটার প্রফিট নিয়ে কিন্তু আপনাকে হাঁটতে হবে। ওকে, এবং যদি রিটেস্ট করতো তাহলে কিন্তু আমরা এখানে পুনরায় এন্ট্রি হতে পারতাম, কিন্তু গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল কিন্তু আমাদের কোনো সুযোগ দেয়নি।
এবারে বলি যে ট্রেডগুলো আমরা একটু লসে আছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরুন আপনার জিএসপিএল, এটা কিন্তু অনেকেই হয়তো বা নিয়েছেন, স্টকটাতে এন্ট্রি নিয়েছেন। এই স্টক নিয়ে যদি আমরা কথা বলি, যদি আমরা জিএসপিএল এর চার্ট নিয়ে কথা বলি, দেখুন স্টকটা কিন্তু প্রায় এরকম কিন্তু এর চার্ট প্যাটার্নটা। ওকে, এটা কিন্তু দেখুন 2021 সালের, কী বললাম, 2021 সালের কিন্তু তার ব্রেকআউট যে মানে এরিয়াটা ছিল সেটা কিন্তু এইবারে কিন্তু ভেঙেছিল। সেইভাবে কিন্তু আমরা এখানে ট্রেড নিয়েছিলাম। এটা হলো জিএসপিএল। আপনারা কিন্তু অনেকেই মানে বলছেন যে স্যার স্টকটা কিন্তু অনেকটা মাইনাস হয়ে গেছে। অর্থাৎ দেখুন স্টকটা ব্রেকআউট দেয় এখান থেকে, কিন্তু দেখুন বারবার কিন্তু অনেকটা গ্রিন ক্যান্ডেল কিন্তু এখান থেকে মেরে গেছিলো এবং ব্রেকআউটটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু স্টকটা ব্রেকআউট দেয়। আমরা এখানে ইনভেস্টিং করতে গেলে কিন্তু খুবই একটা সামান্য অংশ কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব। আমি কি বলেছিলাম, আমার টাকাটা যেটা থাকবে তার ক্যাপিটালের 3/1 কিন্তু আমি এখানে ইনভেস্টিং করব। ওকে, তারপরে কোথায় করব, তারপরে পার্টটা হবে যখন স্টকটা রিটেস্ট করবে, তখন কিন্তু আমি এখানে আমার টাকার বাকি অংশটা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করব। ব্যাপারটা বোঝা গেল? এটাই হচ্ছে ব্রেকআউট ট্রেড করার মেন পলিসি। ব্রেকআউট করার পরে আমি কি বললাম, ব্রেকআউট করার পরে কিন্তু 70 থেকে 80% স্টক কিন্তু কি করে, রিটেস্ট করে। তো রিটেস্টও কিন্তু আমাদের একটা কনফার্মেশন হয়ে যায়, স্টকটা ওপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটিস কিন্তু থাকে। তো সেই জন্য বলছি আমাদের পুরো ক্যাপিটালের কিন্তু অংশটা এখানে মেরে দিব না। এবং আরও একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন উইকলি ক্যান্ডেলটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। কি বললাম, উইকলি ক্যান্ডেলটা যেটা আমাদের ব্রেকআউট দিচ্ছে সেটা কিন্তু অনেকটা আমাদের বড় হয়ে যাচ্ছে। কি তাই তো? আপনাদের মনে অনেক প্রবলেম আছে, আমি পরবর্তীকালে লাইভে এসে কিন্তু আপনাদের সমস্ত প্রবলেম সলভ করব। আপনারা খালি আমাকে একটু সাপোর্ট করুন। ওকে, ভালো ভালো ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। ওকে, দেখুন যদি সেটা ব্রেকআউট করে এবং উইকলি ক্যান্ডেল যদি অনেকটা বড় হয়ে যায়, তখন আমরা কি করব, তখন কিন্তু আপনাকে এই যে ক্যান্ডেলটা রয়েছে এর নিচে কিন্তু আপনার স্টপ লসটা লাগাতে হবে। এবার আপনি বলবেন স্যার এত বড় স্টপ লস, কিছু করার নেই, কারণ দেখুন এটা ব্রেকআউট যখন করে 100 টাকার যদি কোনো স্টপ লস থাকে বা 70-80 টাকার স্টপ লস যদি আমাদের একটা ক্যান্ডেল তৈরি হয় বা 50 টাকা যদি একটা কোনো ক্যান্ডেল তৈরি হয় উইকলি ক্যান্ডেল, তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু এই স্টপ লসটা নিয়ে কিন্তু চলতে হবে। কারণটা হচ্ছে ক্যান্ডেলটা বড় হওয়া মানে আমাদের স্টপ লস পয়েন্টটা বড় হচ্ছে এবং আমাদের টার্গেটটাও কিন্তু অনেকটা বড় থাকবে। আমি কি বলেছিলাম, আমাদের মিড টার্ম ইনভেস্টিং করতে হবে, যেখানে মেন্টাল পিস থাকে। হুটপাট করে ট্রেড নেওয়া কিন্তু যাবে না। আপনি দেখবেন, আপনি যদি গুগল করেন যে বেস্ট ট্রেডার ইন ইন্ডিয়া, ওকে, নাম্বার 1 ট্রেডার ইন ইন্ডিয়া, দেখবেন কি নাম আসবে, রাকেশ ঝুনঝুনওয়ালা। রাকেশ ঝুনঝুনওয়ালা জি, তিনি মারা গেছেন। ওকে, তো উনি তো কি করতেন, উনি হচ্ছেন পিওর ইনভেস্টার। তাহলে আমরা ট্রেডিং আমরা টাইপ করলাম গুগলে বেস্ট ট্রেডার ইন ইন্ডিয়া, তাহলে রাকেশ ঝুনঝুনওয়ালা জির নাম কেন এলো? এটা হচ্ছে কারণটা হচ্ছে উনি ইনভেস্টার, উনি হচ্ছে পিওর ইনভেস্টার। ওনার মতো ইনভেস্টিং কিন্তু আমাদের ইন্ডিয়ার কেউ করতে পারবে না। তো ট্রেডিং করে কিন্তু আপনি বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবেন না। ট্রেড করা যেটা বলে, মূলত যেটা বলে ট্রেড করা যদি আমরা শর্ট টার্ম ট্রেড করি, কি বললাম, শর্ট টার্ম ট্রেড, অর্থাৎ কুইক যদি আমরা গেন নিতে খুঁজি তাহলে কিন্তু মার্কেট থেকে আমরা বেরিয়ে আসবো। বড় পয়সা কিন্তু আমাদের লং টার্মে হয়ে থাকে। কি বললাম, বড় পয়সা কিন্তু আমাদের ইনভেস্টিংয়ের মধ্যে কিন্তু হয়ে থাকে। ওই জন্যই হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা নাম্বার 1 ইনভেস্টার বলুন বা ট্রেডার বলুন। ওকে, তো ট্রেডিং ব্যাপারটার মূল অর্থ হলো কি, যদি আমি ক্যাশে কিছু কিনে থাকি, অর্থাৎ যদি আমরা ইকুইটি মার্কেটে ক্যাশ দিয়ে কিছু কিনে থাকি, তাহলে ওটা কিন্তু এক টাইপের ট্রেড।
ওই ট্রেডটা শর্ট টার্ম হতে পারে, মিড টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। ওকে, এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার উপরে। তা আপনি যদি কুইক গেন খোঁজেন তাহলে কিন্তু এখান থেকে বড় অ্যামাউন্ট কিন্তু আপনি নিতে পারবেন না। আপনি দেখবেন আপনি এখানে ট্রেডটা নিয়েছেন যখন আপনি 5% বা 10% টার্গেট নিয়ে আপনি এসছেন জিএসপিএলে, আপনি কিন্তু দেখুন স্টকটা থেকে 5% নিতে পারেননি, 6% স্টকটা গিয়ে বা 5% গিয়ে স্টকটা কিন্তু বাউন্স ব্যাক করে যায় এই সাপোর্ট এরিয়ার কাছাকাছি। ওকে, তো আমাদের সাপোর্ট যে এরিয়াটা আছে, অর্থাৎ যে ব্রেকআউট এরিয়াটা যখন সাপোর্ট এরিয়ায় পরিণত হবে, এইখান পর্যন্ত কিন্তু স্টকটাতে আপনাকে হোল্ড করতে হবে। যদি আমরা একটু মিড টার্ম ইনভেস্টিং করার চেষ্টা করি, চিন্তাভাবনা যদি মাথায় থাকে, আমাদের ভালো ভালো কোম্পানি কিন্তু খুঁজতে হবে। জিএসপিএল ইজ এ গুড কোম্পানি, নো ডাউট। তো এই কোম্পানিতে যদি আমরা ট্রেড নেই তাহলে কিন্তু মিড টার্মের জন্য আপনাকে ট্রেড নিতে হবে। আর যদি আপনি শর্ট টার্ম ট্রেড নেন তাহলে কিন্তু আপনি ইন্ট্রাডেতে চলে আসুন। ইন্ট্রাডে সেটা হচ্ছে খুবই রিস্কি ব্যাপার। এবং এর সঙ্গে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন। কি বললাম? ক্যাপিটাল অ্যালোকেশন, যেটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট পার্ট। আপনি ট্রেডিং করুন বা ইনভেস্টিং করুন, ক্যাপিটাল অ্যালোকেশন অর্থাৎ কোন স্টকে আমরা কতটা ইনভেস্টিং করব, আমাদের মেন্টাল সাইকোলজি কী হবে, আমার কাছে কত টাকা রয়েছে, তার উপর কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যান সাজাতে হবে। আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার রয়েছে যারা 50,000 বা ওর থেকে আরও কম টাকা নিয়ে এসছেন, মানে কত 30,000 বা 20,000 টাকা নিয়ে ট্রেড করতে এসছেন। ওনাদেরকে বলবো আপনারা ট্রেডিংটা বন্ধ করুন। আর এই কম টাকা নিয়ে এলে স্টক মার্কেটে এখান থেকে কিন্তু আপনি ক্যাপিটালটাকে অ্যালোকেশন ঠিকঠাকে আপনাকে করতে হবে। কি বললাম? ক্যাপিটাল অ্যালোকেশন কিন্তু আপনাকে ঠিকমতো করতে হবে, নইলে কিন্তু আপনি পজিটিভ দেখতে পারবেন না। কি বললাম? নইলে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওকে প্লাসে দেখতে পাবেন না। আর আপনি যদি একটু মোটা অঙ্কের টাকা নিয়ে আসেন স্টক মার্কেটে তাহলে কিন্তু আপনি মেন্টাল পিসে থাকবেন, কারণ আপনার টাকাটাকে ডাইভার্সিফাই আপনাকে করতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যারা কম টাকা নিয়ে মার্কেটে আসে ওরা ডাইভার্সিফাই করতে পারে না। অ্যামাউন্টটাকে ডাইভার্সিফাই কিন্তু আমাদের করা প্রয়োজন। যদি আমার জিএসপিএল লস হচ্ছে তাহলে দেখবেন অ্যাপেলো টায়ার বা বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজে কিন্তু আপনার প্রফিটে আছে, তাই তো। তো আপনি যদি ট্রেডটা ভালো ভালো ট্রেডে যদি আপনি পজিটিভে না থাকতে পারেন বা ভালো ভালো ট্রেডে যদি আপনি টাকা ইনভেস্টিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও মাইনাস। আপনি পুরো টাকার মানে 50,000 ধরুন 20,000 বা 30,000 কিন্তু একটা স্টকে আপনি মেরে দিয়েছেন। কোনো ক্রমে ওই স্টকটা যদি মাইনাসে চলে যায় 10% বা 20% তাহলে কিন্তু আপনি মেন্টাল প্রেসারে কিন্তু আপনি চলে যাবেন। ওকে, তো কম টাকা যারা নিয়ে আসে তারা কিন্তু ক্যাপিটালটা অ্যালোকেশন করা কিন্তু খুবই দরকার, এবং কোন স্টকে আমরা কতটা ইনভেস্টমেন্ট করব সেটাও কিন্তু জানা দরকার। এটা কিন্তু একটা মারাত্মক দিক আমি বললাম। যারা কম টাকা নিয়ে মার্কেটে এসছেন ওরা কিন্তু ভালোভাবে ট্রেডটাকে ইমপ্লিমেন্ট করুন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করুন, আমি পরবর্তীকালে সেই টাইপের ভিডিও কিন্তু নিয়ে আসবো। আমি ক্যাপিটাল অ্যালোকেশনের উপরে একটা এক্সট্রা ভিডিও যদি আপনারা চান তাহলে কিন্তু আমি দিয়ে দেবো। ওকে, তো যেটা বললাম জিএসপিএলটা কি হলো, সেটা দেখুন পুরো ব্রেকআউট যে এরিয়াটা যেটা সাপোর্ট এরিয়াতে পরিণত হয়েছে সেটাই কিন্তু বর্তমান সেইখানে কিন্তু রয়েছে। এখানে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাই তাহলে কিন্তু এখানে আমি আবার ইনভেস্টিং করতে পারবো। তো চাপ নেওয়ার কিছু নেই, আমরা ভালো কোম্পানিতে টাকা ইনভেস্টিং করেছি। ওকে, নেক্সট দেখবো হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল। তো এটা হলো কি বিএলএস ইন্টারন্যাশনালের চার্ট, উইকলি চার্ট। ওকে, তো যদি স্টকটাকে আমরা দেখি, স্টকটা কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ড কিন্তু দেখিয়েছে। ওকে, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে স্টকটাকে আমরা যদি অ্যানালাইসিস করে দেখুন স্টকটা কিন্তু পুরো আপ ট্রেন্ডে কিন্তু রয়েছে। ওকে, তো এখানে কিন্তু দেখুন ব্রেকআউট দেওয়ার পরে কি বললাম, এখানে যদি স্টকটাকে আমরা এইভাবে আঁকি, ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু দেখুন স্টকটা একটা রিভার্সাল কিন্তু দিয়েছে। ওকে, আর যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকি তাহলে দেখবো স্টকটা কিন্তু দেখুন পুরো সাপোর্ট এরিয়ার কাছাকাছি কিন্তু চলে এসছে। কি বললাম আমি, কি বলেছিলাম? স্টপ লস এরিয়া, আমাদের স্টপ লস এরিয়া কি বলেছিলাম, যেখান থেকে উইকলি বা ডেলি ক্যান্ডেলস্টিকে বুল রানটা শুরু হয়েছে সেটাই হচ্ছে আমাদের স্টপ লস পয়েন্ট।
তো দেখুন স্টপ লস কিন্তু আমাদের এখানে এবং এখানে কিন্তু স্টকটা প্রায় কাছাকাছি কিন্তু চলে এসছে। ওকে, তো এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা কনফার্ম হবো যে স্টকটা ওপরের দিকে যাবে। এবং যদি এখানে কোনো প্রাইস অ্যাকশন তৈরি হয়, যদি দেখুন স্টকটা এরকমভাবে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে এবং সেটা যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু আমরা এই এরিয়ার কাছাকাছি কিন্তু আবার এখানে কনফার্মেশন কিন্তু আমরা রিএন্ট্রি করতে পারি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যদি আমি এখানে আমার পুরো টাকাটা ইনভেস্টিং করে দেই তাহলে কিন্তু আপনি পুরো লসে চলে যাবেন। ওই জন্য বলি আমরা ভালো স্টকে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে এবং আমাদের ক্যাপিটাল অ্যালোকেশন, অর্থাৎ কি বললাম, ক্যাপিটাল অ্যালোকেশনটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার ট্রেডিং প্ল্যান, এবং কোথায় আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করব সেটাও কিন্তু ডিপেন্ডেবল আছে আপনার উপরে। তো খালি এলাম আর স্টক আমি রেকমেন্ড করলাম, আপনি ট্রেডটা নিয়ে নিলেন, ওটা করলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু প্রপার স্টপ লস মেনটেন্স রাখতে হবে এবং তার আগে কিন্তু কোম্পানিটা ভালোভাবে দেখতে হবে যে কোম্পানি কী কাজ করে। বিএলএস এটা কী কাজ করে? এটা ভিসা তৈরি করে। কি বললাম, মানে ভিসা তৈরি করে। এটা হচ্ছে একটাই কোম্পানি ইন্ডিয়ার মধ্যে যে কিন্তু স্টক মার্কেটে লিস্টিং রয়েছে, বিএলএস ইন্টারন্যাশনাল। এর বিজনেস মডেল কিন্তু খুবই ভালো বিজনেস মডেল এবং এর ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং। কি বললাম, খুব ভালোভাবে স্ট্রং। এখানে চলে আসার পরে যদি আমি কোনো প্রাইস অ্যাকশনের মাধ্যমে যদি আমি কোনো পজিটিভনেস দেখতে পাই, অর্থাৎ কোনো একটা এরিয়া যদি ব্রেকআউট করে, প্রাইস অ্যাকশন তৈরি করে, তাহলে কিন্তু আমি এখানে আবার ইনভেস্টিং করতে পারি। তো অযথা চাপ নেওয়ার কিছু নেই, আমাদের ভালো স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে বা ট্রেডটা কিন্তু করতে হবে। সুইং ট্রেড বলুন বা ইনভেস্টিং বলুন, সবই কিন্তু একই। আমি কি বললাম, আমরা কিন্তু সব স্টক ক্যাশে কিনে থাকি। কি বললাম, ক্যাশে, অর্থাৎ ইকুইটি মার্কেটে কিন্তু কিনে থাকি। আপনারা অ্যাটলিস্ট মানে ট্রেডটাকে বোঝার চেষ্টা করুন, অর্থাৎ কোন এরিয়াতে আমাদের ঢুকতে হবে। এইটা যদি আপনি বুঝে নেন তাহলে কিন্তু অনেকটা আমরা পরপর কিন্তু রিকভারি করে যাব। আমাদের স্টক মার্কেট কিন্তু এখানে অনেক জার্নি আমাদের কিন্তু বাকি রয়েছে। ধীরে সুস্থে কাজ নেন, ক্যাপিটাল অ্যালোকেশনটা ঠিকমতো করুন। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কমেন্ট করুন, আমি কিন্তু ক্যাপিটাল অ্যালোকেশনের উপরে একটা ভালো ভিডিও বানিয়ে দেব। ওকে, তো এইটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল। চাপ নেওয়ার কিছু নেই, স্টক কিন্তু ভালো, স্টক কিন্তু সামনের দিকে ভালো রেজাল্ট করবে। আমরা কিন্তু সঠিক জায়গায় কিন্তু ইনভেস্টমেন্টটা করেছি। এখান থেকে যদি স্টকটা বাউন্স ব্যাক করে আসে তো ওকে, তো কোনো চাপ নেই। আমাদের ক্যাপিটালের খুব সামান্য অংশ কিন্তু আমি এখানে ইনভেস্টমেন্ট করেছিলাম, ঠিক আছে। তো আবার যদি কনফার্মেশন দেয় তাহলে কিন্তু আমি এখানে আবার ইনভেস্টমেন্ট করব। চিন্তা করার কোনো কারণ নেই, স্টক কিন্তু ওপরের দিকে যাবে পরবর্তীকালে। ওকে, আমরা আমাদের স্টপ লস এরিয়া কিন্তু মেনটেন্স রাখতে পারি। ওকে, তো নেক্সট স্টক দেখি আমরা। নেক্সট স্টক হলো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার ওটা হলো আপনার সেঞ্চুরি প্লাইবোর্ড। কি বললাম, সেঞ্চুরি প্লাইবোর্ড। এটাও কিন্তু দেখুন স্টকটা কি করেছে, ব্রেকআউট দিয়েছে এবং রিটেস্ট করেছে তো, এবং রিটেস্ট করে কিন্তু আবার বুল সিগন্যাল দিয়েছে। আমরা কিন্তু এখনই কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি পুরো ব্যাপারটা। ওকে, তো এটা দেখুন ব্যাপারটা। তারপরে দেখুন স্টকটা আবার মাইনাস দিয়ে দিয়েছে আজকে। তো আমাদের যদি স্টকটা আবার আমাদের সাপোর্ট এরিয়ার কাছাকাছি এসে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু আমি এখানে আবার ইনভেস্টমেন্ট করতে পারবো। আমি এখানে ফার্স্ট ইনভেস্টমেন্টটা নিয়ে কিন্তু ছিলাম, তারপরে দেখবো স্টকটা আবার রিটেস্ট করেছে, মানে যদি আবারও আমি ইনভেস্টমেন্ট করে থাকি তাহলে চাপ নেওয়ার কিছু নেই। আমরা এই স্টকে ইনভেস্টমেন্ট থাকবো এবং এই স্টপ লস এরিয়া কিন্তু আমরা মেনটেন্স রাখবো। আমরা কিন্তু পিওর লজিকের মাধ্যমে কিন্তু ট্রেড করব। সেঞ্চুরি প্লাইবোর্ড খুবই ভালো একটা কোম্পানি, প্লাইউড সেক্টরে কিন্তু এ হচ্ছে কিং। ওকে, তো অযথা চিন্তা করার কোনো কারণ নেই, স্টক কিন্তু ওপরের দিকে যেতে বাধ্য। তো অযথা চিন্তা করার কোনো কারণ নেই, আমরা আমাদের সিস্টেমে কিন্তু স্টিক থাকবো। স্টপ লস এরিয়া কিন্তু আমরা মেনটেন্স রেখে কিন্তু স্টকটাতে আমরা ট্রেড করব। ওকে, তো ব্রেকআউট এরিয়ার ক্ষেত্রে যদি আমরা কোনোটা স্টকে কি বললাম, ব্রেকআউট ট্রেড নেওয়ার ক্ষেত্রে যদি কোনো একটা স্টকে আমরা কিছুদিন যাবত, ধরুন আপনি একটা এরিয়াতে স্টিক হয়ে গেলেন, ধরুন
এটা একটা ব্রেকআউট এরিয়া, আপনি এখানে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে স্টকটা দেখুন আবার এখানে নেমে এলো, আবার এখানে, আবার এখানে, আবার এখানে নেমে এলো। যতক্ষণ এই এরিয়াতে থাকবে স্টকটা কিন্তু ওপরের দিকে যাওয়ার একটা কিন্তু ভালো পসিবিলিটিস থাকবে, যদি না স্টকটা স্টপ লস ভেঙে করে নিচের দিকে চলে আসে। আমি কিন্তু সে কথা বলছি না। যদি স্টকটা ব্রেকআউট এরিয়ার ওপরে ট্রেড করতে থাকে, কি বললাম, যদি স্টকটা ব্রেকআউট এরিয়ার ওপরে ট্রেড করে এবং অনেক দিন যাবত যদি ট্রেড করে, তাহলে এই যে হিউজ মুভমেন্টটা দেবে না 3 দিনে, কি বললাম, 3 দিনে আপনার সারা বছর যে টাকাটা এখানে স্টিক হয়েছিল, সারা বছর যে টাকাটা আপনার এখানে জাম্প হয়েছিল, এটা কিন্তু 3 দিনে আপনাকে পুষিয়ে দেবে। 3 দিন টাইম লাগবে। তো অযথা চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সিস্টেমে থাকবো। আমরা কি বললাম, আমরা সিস্টেম বেস ট্রেড করব। যেখানে দেখবো লজিক রয়েছে সেখানে কিন্তু আমরা ট্রেড করব। অযথা কিন্তু নিউজ দেখে আমরা ট্রেড করব না। নিউজ দেখলে কি করতে হবে, ওই স্টকগুলোকে আমরা আমাদের চার্টে দেখব যে বাই সিগন্যাল দিচ্ছে কি না। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মেনটেন থাকতে হবে। আমরা এক্ষুনি কিন্তু চার্টে দেখব যে সমস্ত স্টকগুলোতে আমরা ইনভেস্টিং করে আছি, বা যেখানে আমরা প্রফিট নিয়েছি, বা যে স্টকগুলো আমরা রেকমেন্ড করেছিলাম, কেন রেকমেন্ড করেছিলাম, তার কারণটা কি। ওকে, তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই, ঠিক আছে। তো দেখুন আমরা এখন চলে এসেছি জিএসপিএল এর চার্টে। এটা হলো গুজরাট স্টেট পেট্রোকেমিক্যাল লিমিটেড। ওকে, দেখুন স্টকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে আমরা যাই, দেখুন স্টকটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্রেকআউট দিয়েছে। ওকে, খুব বড় কিন্তু একটা ক্যান্ডেল, আমরা যেটা বলেছিলাম। তো এই সমস্ত ব্রেকআউটের ক্ষেত্রে আপনাকে ওই যে বড় ক্যান্ডেলটা যেটা উইকলি ব্রেকআউট দেয়, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনাকে স্টপ লস আকারে কিন্তু মেনে চলতে হতে পারে। তাই তো দেখুন এই এরিয়া কিন্তু আপনাকে মেনটেন্স করে চলতে হবে। যদি স্টকটা বাউন্স করে যায় তাহলে কিন্তু এই এরিয়া পর্যন্ত কিন্তু আমি একে হোল্ড করতে রাজি আছি, কারণ স্টকটা কিন্তু একটা ভালো স্টক এবং আমার ট্রেডিং স্টাইল হচ্ছে স্টকটা কিন্তু রিড করতে হবে সামনের দিকে। ওকে, তো প্রাথমিক পর্যায়ে দেখুন আমরা যে এরিয়াটা এঁকেছি, অর্থাৎ দেখুন 402 টাকা থেকে 383 থেকে 402, অর্থাৎ এই 20 টাকার যে গ্যাপটা, এটাই হচ্ছে আমার মানে আপনার স্টপ লস এরিয়া প্রাথমিক ক্ষেত্রে। ওকে, দেখুন এই যে এরিয়াটা, এটা কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে কিন্তু মেনে চলতে হবে। ওকে, তো এইটা আমাদের মেনে চলতে হবে, এবং পরবর্তীকালে যদি স্টকটা একটু ডাউন ট্রেন্ড দেখায় তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলটা রয়েছে ওর লোতে কিন্তু আমরা একটা স্টপ লস আকারে কিন্তু মেনটেন্স রাখতে পারি। ওকে, তো মিড টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু তাহলে আমরা এভাবে কিন্তু মানে চারটাকে আমরা রিড করব, আর অযথা চিন্তা করার কোনো কারণ নেই। স্টকটা কিন্তু পুরো সাপোর্ট লেভেলে রয়েছে। এখানে যদি কোনো ডেইলি আমরা কোনো বুলিশ ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমি এখানে আবার একে শর্ত সাপেক্ষে কিন্তু বাই করতে পারি। ওকে, যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখবো স্টকটা দেখুন একটা এরিয়াতে কিন্তু 3-4 দিন হলো দেখুন ছোট্ট এরিয়াতে কিন্তু ঘোরাফেরা করছে। ওকে, স্টকটা হয়তো মানে বাড়তে পারে। আমি কালকে ভিডিওটা বানিয়েছি, দেখা যাক আজকের রেজাল্ট কি হয় স্টকের। ওকে, তো এটা গেল জিএসপিএল। পরবর্তী যে আমরা স্টকটা দেখব সেটা গেল আপনার বিএলএস ইন্টারন্যাশনাল। এই স্টকগুলিতে আমরা কিন্তু একটু নেগেটিভ ট্রেন্ড আমাদের রয়েছে। ওকে, দেখুন বিএলএস ইন্টারন্যাশনাল, দেখুন এটা দেখুন স্টকটা একটা ব্রেকআউট কিন্তু দেয়। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখবো, দেখুন স্টকটা দেখুন ব্রেকআউট কিন্তু দিয়েছে, তারপর দেখুন নেগেটিভ ব্যারিজ ক্যান্ডেল দিয়ে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড কিন্তু দেখাচ্ছে। যদি আমরা সাপোর্ট লেভেল আঁকি, দেখুন সাপোর্ট লেভেল হচ্ছে দেখুন এই এরিয়া, অর্থাৎ যেখান থেকে কিন্তু বুল রানটা শুরু হয়েছিল। ব্যাপারটা বোঝা গেল? দেখুন ওইখানে এসে কিন্তু স্টকটা দাঁড়িয়ে আছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখবো কি, ডেলি টাইম ফ্রেমে গেলে দেখবো এরকম ব্যাপার। দেখুন স্টকটা দেখুন পুরো সাপোর্ট লেভেলের কাছাকাছি কিন্তু স্টিক হয়ে আছে, পুরো একই রকম। মানে জিএসপিএল এর যে ব্যাপারটা ওটা ব্রেকআউট লেভেলের ওপরে, আর এই স্টকটা কিন্তু ব্রেকআউট লেভেলটা ক্রস করে কিন্তু নিচের দিকে এসে যেখান থেকে আমাদের বুল রানটা শুরু হয়েছিল উইকলি টাইম ফ্রেমে, সেখানে কিন্তু হাজির হয়েছে। ওকে, তো দেখা যাক আজকে স্টকটা কেমন রেজাল্ট করে। আর বিএলএস ইন্টারন্যাশনাল কিন্তু একটা খুব ভালো স্টক, আমি বলেছিলাম এখানে কিন্তু আমি এটাকে সামান্য হলেও হোল্ড করতে পারি। ওকে, তো এটা গেল বিএলএস ইন্টারন্যাশনাল। এরপরে দেখবো আমরা
তিলকনগর ইন্ডাস্ট্রিজ, দেখুন তিলকনগর ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। এই স্টকে আমরা কি আমাদের কি প্ল্যান হবে দেখুন। যদি আমি এই স্টকটা দেখি, দেখুন স্টকটা দেখুন উইকলি টাইম ফ্রেমে গেলে দেখুন স্টকটা ভালো কিন্তু ব্রেকআউট দিয়েছে, দেখতে পেয়েছেন। তারপরে কিন্তু হয়তো বা স্টকটা কিন্তু রিটেস্ট করতে আসতে পারে, অর্থাৎ 288 এই লেভেলে কিন্তু দেখুন রিটেস্ট করতে আসতে পারে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখব, দেখুন ব্রেকআউট এরিয়ার উপরে কিন্তু স্টকটা ট্রেড করছে এবং এটা অ্যালকোহলিক বেভারেজের একটা সেক্টরে কিন্তু স্টক। এটা কিন্তু আমাদের ভালো রিটার্ন দিতে পারে, সামান্য মানে আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে। যদি আমি এর সাপোর্ট লেভেল আঁকি তাহলে দেখবো আমরা, দেখুন এই যে বড় ক্যান্ডেলটা রয়েছে এর লোতে আমরা একটা সাপোর্ট লেভেল লাগাতে পারি। ওকে, তো দেখুন লোতে আমরা লাগিয়েছি সাপোর্ট লেভেল, এই এরিয়াটা আমাদের কিন্তু মেনটেন্স রাখতে হবে। আর যদি স্টকটা এই এরিয়ার কাছাকাছি নেমে আসে, এই এরিয়ার কাছাকাছি অর্থাৎ ব্রেকআউট লেভেলটা যখন সাপোর্ট এরিয়াতে পরিণত হবে, যদি এই এরিয়ার কাছাকাছি যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেখতে পাই তাহলে কিন্তু স্টকটাতে আমরা আবার ইনভেস্টিং করব। ওকে, তো এটা গেল তিলকনগর ইন্ডাস্ট্রিজ। এর পরে যেটা আমরা দেখবো স্টকটা সেটা হলো সুমিটোমো কেমিক্যাল। ওকে, তো যদি আমরা দেখি সুমিটোমো কেমিক্যাল, এটাও কিন্তু স্টকটা একটু নেগেটিভ ট্রেন্ড দিচ্ছে, তো আপনাদের চাপ নেওয়ার কিছু নেই। দেখুন এটা হচ্ছে সুমিটোমো কেমিক্যালের উইকলি চার্ট, দেখুন কি সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছে এবং ওটা রিটেস্ট করতে কিন্তু স্টকটা আসছে। ওকে, তো রিটেস্ট যদি করে তাহলে কিন্তু স্টকটা আমাদের একটা আপ ট্রেন্ডে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি কিন্তু দেখাতে পারে পরবর্তীকালে। ওকে, তো বড় পয়সা তৈরি করতে গেলে কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে, শর্ট টার্ম গেন নিতে গেলে কিন্তু আমরা ফেঁসে যেতে পারি। ওকে, তো শর্ট টার্ম মেন্টালিটি আমাদের বাদ দিয়ে কিন্তু চলতে হবে। হ্যাঁ, আমাদের ভালো ভালো স্টক কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব এবং আমাদের একটু ওয়েট করতেও কিন্তু হতে পারে, সব ক্ষেত্রে নয়, আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওয়েটও করব। ওকে, তো এই গেল আজকের ভিডিও। আপনারা চাইলে কিন্তু ক্যাপিটাল অ্যালোকেশনের একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। যারা কম ক্যাপিটাল নিয়ে মার্কেটে এসছেন ওরা কিন্তু ব্যাপক আকারে কিন্তু কনসার্ন আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু ঠিকমতো ট্রেড করুন আর ঠিকমতো অ্যালোকেশন লাগিয়ে কিন্তু স্টকে ইনভেস্টমেন্ট করুন। ওকে, সামান্যতম পয়সা নিয়ে এলে কিন্তু স্টক থেকে রিটার্ন করতে, অর্থাৎ আপনি আপনার ডাইভার্সিফাই যদি আপনি না করেন স্টক বাই স্টক তাহলে কিন্তু আপনি পজিটিভ পোর্টফোলিওতে কিন্তু আপনি দেখতে পাবেন না। ওকে, তো এই গেল আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।